নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয় আমরা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের এই মঞ্চে আলোচনা করব আপনাদের জন্য, বহু পরিবার এই সমস্যায় ভুক্তভোগী। মানে ইউ কান্ট বিলিভ যে বহু মানুষকে এই সমস্যা প্রতিনিয়ত ভোগায়। ডাক্তারবাবুকে বললে ডাক্তারবাবু বিশ্বাস করবেন না যে আমার এক বন্ধু ছিল, ইলেকট্রিশিয়ানের কাজ করে, টোটো চালায় অফ টাইম, মল্লিক, অত্যন্ত কম দামে কিডনি বিক্রি করবার প্রস্তাব দিয়ে ফেলেছিল। যাই হোক, মানে থ্যাঙ্কস টু গড যে ওকে বিক্রি করতে হয়নি। কিন্তু বহু পরিবার আছে যে এইভাবে কিডনি মানুষের থেকে নিয়ে কি করে, কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে। এবার যারা এই ধরনের অবস্থার মধ্যে, যারা ইকোনমিক্যালি নিডি, তাদের কম দামে কিডনি বিক্রি করে দিতে হয়, কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়, বহু টাকার ব্যাপার, বহু টাকা খরচা হয়। আচ্ছা, আপনাদের এই মঞ্চে দাঁড়িয়ে এখন মনে হচ্ছে না যে যদি আমার দেহের অঙ্গ আমি ট্রিটমেন্ট করে ঠিক করে ফেলতে পারি, তাহলে এত অদল বদলের গল্পে আমাদের যেতে হবে না, এত সমস্যা আমাদেরকে ভুগতে হবে না। ট্রান্সপ্ল্যান্টেশন করালে অন্যের একটা ফরেন বডি আপনার শরীরে অ্যাডপ্ট করবে কিনা, এটা নিয়ে বড় প্রশ্ন থাকে। কাজে সেখানে দাঁড়িয়ে আয়ুর্বেদ আপনাকে বলছে, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার বলছে, আপনি প্রপার ওয়েতে আয়ুর্বেদ পদ্ধতিতে কিডনির যে ট্রিটমেন্ট সেটা করাতে পারেন। আপনার ডায়ালিসিসের সংখ্যা বা পরিমাণ বা যে ফ্রিকোয়েন্সিতে হচ্ছে সেটা আপনি কমাতে পারেন, এবং সঠিক সময় যদি রোগ ধরা পড়ে আপনি পুরোপুরি কিডনির সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। কিভাবে আসুন জানবো আজকে। বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর এস ঘোষাল, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের তরফে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। ডাক্তারবাবু, এই রকম ধরনের গল্প আপনিও হয়তো বহু শুনেছেন, যেরকম আমি এই মল্লিকের গল্প করলাম। এবার আপনি আমাকে একটু বলুন যে এই ক্ষেত্রে আয়ুর্বেদ ট্রিটমেন্টটা কীরকম হয়। একদমই, কিডনিটা আমাদের যদি বুঝতে হয়, আমাদের যে স্ট্রাকচারটা রয়েছে কিডনির, যেটা ইউরিনারি সিস্টেম রয়েছে, আমাদের দুটো দিকে দুটো কিডনি রয়েছে, লেফট কিডনি, রাইট কিডনি, তারপর ইউরেটার রয়েছে, তারপরে রয়েছে ইউরিনারি ব্লাডার, তারপরে মেলদের ক্ষেত্রে এক্সট্রা যেটা থাকে সেটা হচ্ছে প্রোস্টেট, এবং তারপরে ইউরেথ্রা, যার মাধ্যমে আমাদের ইউরিনটা বাইরে বেরোচ্ছে। তো এই কিডনি রিলেটেড আমাদের অনেক ধরনের সমস্যা হতে পারে, যেটা আপনি আলোচনার শুরুতে বললেন কি আমার কিডনি বদলাতে হচ্ছে, বহু লোক কিডনি চেঞ্জ করছেন, কারণ ডায়ালিসিস করতে করতে একটা সময় গিয়ে জিনিসটা শরীর নিতে পারে না, শরীর দুর্বল হয়ে যায়, উইক হয়ে যায়, তাদের ওয়েট লস হয়, এবং একটা স্টেজে এসে আমাদের কিডনিটা বদলাতে বলা হয়। তো সেই কিডনিটা আমরা কিন্তু না বদলেও ভালো থাকতে পারি প্রাকৃতিক উপায়ে আয়ুর্বেদের হাত ধরলে। এবং এই সিকেডি, যেটা ক্রনিক কিডনি ডিজিজ, এছাড়াও কিন্তু কিডনির আরও কিছু রোগ রয়েছে, যার মধ্যে যেমন রয়েছে হাইড্রোনেফ্রোসিস রয়েছে। হাইড্রোনেফ্রোসিস মানে কি, আমাদের কিডনিতে যে জল জমে, মানে এটাও কিডনিরই সমস্যা। হাইড্রোনেফ্রোসিস হতে পারে কিডনিতে। আর কি হতে পারে, কিডনিতে সিস্ট হতে পারে, ছোট ছোট সিস্ট থাকতে পারে। কিডনি রিলেটেড আর প্রবলেম কি হতে পারে, আমাদের যে ইউরিনারি ব্লাডার রয়েছে, মানে পেচ্ছাপের থলি, সেখানে এক ধরনের ইনফেকশন হয়, যেটাকে আমরা সিস্টাইটিস বলি। সিস্টাইটিস হতে পারে। মেল অর্গান যেটা রয়েছে এক্সট্রা, যেটা প্রোস্টেট গ্ল্যান্ড, প্রোস্টেট গ্ল্যান্ডের ক্ষেত্রে বিপিএইচ হতে পারে, মানে বিনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি হতে পারে, আবার সেটা ম্যালিগনেন্ট হতে পারে। কিন্তু প্রোস্টেট যাদের ক্ষেত্রে বাড়ে, আমরা আফটার এজ ধরতে পারি 55 বা 60, তারপর থেকে কিন্তু আমাদের মেল পার্সনদের ক্ষেত্রে 65 to 70% লোকের প্রোস্টেটের সামান্য সমস্যা আসে, এবং তার মধ্যে 90% হয় হচ্ছে বিনাইন, মানে নন ক্যান্সারাস, ভয়ের কিছু নেই। 10% কেসে সেটা হচ্ছে প্রোস্টেটিক কার্সিনোমা হতে পারে, বা যেটাকে আমরা প্রোস্টেট ক্যান্সার বলছি। তো কিডনিতে বিভিন্ন ধরনের, কিডনিতে স্টোন হতে পারে। আজকে একটু স্টোনটা নিয়ে আলোচনা করব। কিডনি স্টোন, কিডনি স্টোন কোথায় হতে পারে, সবগুলো জায়গাতেই থাকতে পারে। কিডনির ভেতরে থাকতে পারে, কিডনির নালির মধ্যে যেটা ইউরেটার আছে, ইউরেটারে থাকতে পারে, ইউরিনারি ব্লাডারের মধ্যে থাকতে পারে। তো এই যে কিডনি স্টোন, আমরা কিডনি স্টোনটা যে এখনকার সমস্যা, আমি যে মডার্ন টার্মগুলো বললাম, সেটা সিস্টাইটিস হোক, ক্রনিক কিডনি ডিজিজ হোক, অনেক সময় কি হয়, পেচ্ছাপ আটকে যায়। সেক্ষেত্রে আমরা ক্যাথিটার ইউজ করি, যে যাতে না পেচ্ছাপটা ক্লিয়ার হয়ে যায় এবং পেটের লোয়ার অ্যাবডোমিনাল যে পেনটা আছে সেটা না হয়। এই প্রত্যেকটা রোগের কথাই কিন্তু আয়ুর্বেদে বলা রয়েছে আজ থেকে বহু বছর পূর্বে, এবং সেগুলোর স্পেসিফিক নাম দিয়েই বলা রয়েছে। যেমন মূত্রকৃচ্ছ, মূত্রকৃচ্ছ মানে কি, কম ইউরিন হচ্ছে, মানে অল্প। অনেকের ক্ষেত্রে কমপ্লেন থাকে, ডাক্তারবাবু পেচ্ছাপটা পরিষ্কার হচ্ছে না, বা ফোঁটা ফোঁটা হচ্ছে, বা যেটা বেগ আসছে অতটা হচ্ছে না, আর বারবার হচ্ছে। আর কি হয়, মূত্রাঘাত, মূত্রাঘাত মানে কি অবস্ট্রাকশন, ঘাত মানে অবস্ট্রাকশন, মূত্রাঘাত যেটা আমি বললাম পেচ্ছাপটা আটকে যাবে, সেখানে আপনাকে ক্যাথিটার করতে হবে। তারপরে কি আছে,
মূত্রাসমরি, অসমরি মানে হচ্ছে স্টোন, কিডনি স্টোন, সে এই প্রত্যেকটা কথাই কিন্তু আমাদের আয়ুর্বেদে বলা রয়েছে এবং তার পার্টিকুলার চিকিৎসাটা এবং সেটা বহুদিন আগে থেকেই বলা, একদমই বহুদিন, যে যখন আয়ুর্বেদ এসেছে তখন থেকেই, আজ থেকে প্রায় 5000 বছর এক্সপেক্টেড করা যায়, সেখান থেকেই কিন্তু এই রোগের নাম এবং তার আলোচনা এবং তার যে চিকিৎসা কি করলে আপনারা ভালো হবেন। আজ থেকে তো 5000 বছর পূর্বে আমাদের অনেকগুলো শাস্ত্র, যেমন আমরা মডার্ন সায়েন্সে ভাগ করে দিই কি, গাইনি রয়েছে, অবস্টেটিক রয়েছে, ইএনটি রয়েছে, আপনার গাইনোকোলজিস্ট রয়েছে, বা আর যেগুলো এন্ডোক্রিনোলজিস্ট রয়েছে, নেফ্রোলজিস্ট, নিউরোলজিস্ট, এরকম যে ভাগগুলো, এইগুলো কিন্তু আয়ুর্বেদের মধ্যেও রয়েছে। যেমন আমরা কৌমারভিত্র বলি, যেটাকে পেডিয়াট্রিক বলা হয়। তো এরকম আলাদা আলাদা রয়েছে, শল্যতন্ত্র, শালক্যতন্ত্র। শালক্যতন্ত্র মানে কি, যেখানে শুধু ইএনটি সম্বন্ধে বলা রয়েছে, মানে চোখ, কান, নাক, গলা। এবং শল্যতন্ত্র, তখনকার দিনে শল্যতন্ত্র ছিল যেটাকে আমরা সার্জারি বলি, আমরা যেটা সুশ্রুষকে ফাদার অফ সার্জন বলি। তো সেই শল্যতন্ত্রের ব্যাপারেও বলা ছিল, সেগুলো ব্রেন থেকে শুরু করে আমাদের শরীরের বিভিন্ন পার্ট, সব জায়গায় আমরা অপারেট করতাম যদি আমরা মনে করতাম, আয়ুর্বেদ শাস্ত্র যদি মনে করতো, মুনি ঋষিরা যদি মনে করতো, সেক্ষেত্রে তারা সেটা ব্যবহার করতেন। কিন্তু কিডনি স্টোন, যেটা নিয়ে আমি আজকে আলোচনা করছি, সেখানে কিন্তু উইদাউট অপারেশন আপনারা কিন্তু স্টোনটা রিমুভ করতে পারেন। কারণ তার একটা নির্দিষ্ট প্যাসেজ রয়েছে, সেটা ইউরিনারি ব্লাডারে থাক বা ইউরেথ্রার মধ্যে থাক, সেটা আমরা ভেঙে দিই আমাদের মেডিসিনের মাধ্যমে, এবং সেটা আমাদের ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায়। এবং বহু পেশেন্ট আমাদের রয়েছেন যারা কিডনি স্টোন নিয়ে এসেছিলেন 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে, উইদাউট অপারেশন কিন্তু তারা কিডনি স্টোন থেকে সুস্থ হয়েছেন। বেশ, আমি ফোন নিতে থাকি। যাদের কিডনির সমস্যা রয়েছে তারা তো ডেফিনেটলি ফোন করবেন আজকের অনুষ্ঠানে, কারণ আজকে কিডনি সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে। সঙ্গে আরও নানান বিষয়ে আপনি আপনার প্রশ্ন রাখতে পারেন আজকের প্রোগ্রামে, তার উত্তরও ডাক্তারবাবু দেবেন। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? বলছিলাম আমার কিডনিতে পাথর পড়েছিল, তো আমি ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার বলেছে যে কিছু হবে, আর একটু পরিষ্কার করে বলুন, কথাটা পরিষ্কার আসছেন, আপনি একটু পরিষ্কার করে বলুন কি হয়েছে। হ্যালো, আপনার কিডনিতে পাথর হয়েছিল, আপনি ডাক্তারবাবুর কাছে গেছিলেন, তারপর? হ্যাঁ গেছিলাম, তো উনি বললো কিছু ওষুধ দিয়েছিল, ওষুধ ছেড়ে বলেছে, আর বলেছিল যে ওই অপারেশন কিছু করতে হবে না, জল নিয়মিত খেলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপর এখন কি হচ্ছে? জল খেয়ে যাচ্ছি, এখন মাঝে মাঝে যন্ত্রণা করে। আচ্ছা, কোনো ব্যথা রয়েছে কোমরের দিকে বা পেট থেকে কোমরের দিকে ব্যথা যায়? হ্যাঁ, মাঝে মাঝে ব্যথা হয়। স্টোনের সাইজটা মনে আছে? কত বড় স্টোন আছে সেটা ডাক্তার বলেছিলেন? এখন আপাতত ওটা মনে নেই, তবে বেশি বড় হয়নি। আচ্ছা, কোথা থেকে বলছেন আপনি? ডায়মন্ড হারবার। ঠিক আছে, আপনি একটু শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়, বা উইদাউট অপারেশন কিভাবে স্টোনটাকে আপনি ঠিক করতে পারবেন আমি সেটা বলে দিচ্ছি। সেটার আলোচনাই হচ্ছিল এতক্ষণ। তো এই দেখুন যে উনি গেছেন একজন ডাক্তারবাবুর কাছে, আশা করি উনি তো আয়ুর্বেদ চিকিৎসকের কাছে প্রথমেই যাবেন না, বা যেতেও পারেন, ওনার কাছেও সাজেশন পেতে পারেন। আমরা চান্স যেটা বেশি সেটা 70 থেকে 75% মডার্ন সায়েন্সের কাছেই যাওয়ার। তো ওইখানেও কিন্তু বলছে কি কিডনি স্টোন উইদাউট অপারেশন ঠিক হতে পারে, তার জন্য হয়তো ওনাকে বলেছে একটু বেশি করে জল খেতে হয়। তো জলের সাথে সাথে আমাদের আরও কয়েকটা কথা মানতে হবে, এবং কিছু পার্টিকুলার মেডিসিনও রয়েছে যেগুলো কিনা এই ধরনের কিডনি স্টোনের ক্ষেত্রে খুব উপকারী। যেমন রয়েছে গোক্ষুর, টিনোস্পোরা, আর কি রয়েছে আমাদের পাথরকুচি পাতা, এটা বহু প্রচলিত জিনিস। পাথরকুচি পাতার রস খেলে কিন্তু কিডনি স্টোন থেকে আপনারা ভালো হতে পারেন। কুলত্থ কলাইয়ের জল, তো এইগুলো হচ্ছে কিডনি স্টোনের জন্য 1 নম্বর মেডিসিন বা 1 নম্বর হার্বস ধরা যেতে পারে। এছাড়াও বিভিন্ন রসঘটিত মেডিসিন এবং মেটালিক মেডিসিন যেটা রয়েছে, এবং হার্বাল মেডিসিন যেটা ভৈষজ্য রত্নাবলীর মধ্যে রয়েছে, যেগুলো খেলে কিনা আপনি কিছুদিনের মধ্যেই কিডনি স্টোন থেকে ভালো হতে পারবেন, সুস্থ হতে পারবেন। এবং আপনাকে দেখতে হবে এই কিডনি স্টোনটা কোনো অবস্ট্রাকশন করছে কিনা। আমি যে হাইড্রোনেফ্রোসিস বললাম,
যদি ওটা পেচ্ছাপের নালীর মধ্যে থাকে, তাহলে যদি আমার নালীর মধ্যে নোংরা জমে, তাহলে জলটা ভালোভাবে যেতে পারে না, জলটা ব্যাকফ্লো হয়। ওই ঘাত আপনি বলছেন, হ্যাঁ, অবস্ট্রাকশন। তো অবস্ট্রাকশন যখনই হবে, ইউরিনটা ব্যাকফ্লো করে আবার কিডনিতে চলে যাবে, ওই জলটাই কিডনিতে জমে হাইড্রোনেফ্রোসিস করবে। হাইড্রো কথার অর্থ হচ্ছে জল, নেফ্রোসিস মানে হচ্ছে কিডনি রিলেটেড। তো কিডনিতে যখন জল জমছে সেটাকে হাইড্রোনেফ্রোসিস বলা হচ্ছে। আপনাকে আমি বলবো, ডায়মন্ড হারবার থেকে ফোন করেছিলেন, আমতলায় প্রত্যেক বৃহস্পতিবার আমাদের এনবিপির চেম্বার হয়। আপনি নিচে যে হেল্পলাইন নাম্বারগুলো রয়েছে, একটু যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করুন, খুব তাড়াতাড়ির মধ্যেই আপনি দেখবেন এই স্টোন থেকে ভালো হবেন। বাহ, খুব আশ্বাস দেওয়ার মতো কথা। আপনি যোগাযোগ করুন আমতলা চেম্বার প্রত্যেক বৃহস্পতিবার। আপনি নিচের হেল্পলাইন নাম্বার 9830235527 এবং 9830235537 নাম্বারে যোগাযোগ করতে পারেন। আচ্ছা ডক্টর ঘোষাল, একটা জিনিস তো এটা বাস্তব যে আগে যে পরিমাণ কিডনির প্রবলেম হতো, এখন এই সংখ্যাটা অনেক বেড়েছে। আগে আমরা সেই গ্রামগঞ্জে খুঁজে একজন লোক পেতাম যার হয়তো কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে বা যার হয়তো ডায়ালিসিস করতে হচ্ছে, কিন্তু বর্তমানে এমনকি মানুষের লাইফস্টাইলের ক্ষেত্রে মানুষ সেই লাইফস্টাইলকে অ্যাডপ্ট করছে বা সেইভাবে চলছে, যার জন্য কিডনির সমস্যা এখন অনেক বেড়েছে। একদমই ঠিক কথা। শুধুমাত্র কিডনির সমস্যা নয়, আপনি যে কোনো রোগের দিকে নজর করবেন। আমাদের যে ভাইরাল ফিভার হচ্ছে বা আমাদের জেনারেল বডি উইকনেস, আমাদের ডায়াবেটিস বলুন, হাইপারটেনশন বলুন, ইনসোমনিয়া বলুন, যে সমস্ত রোগগুলো রয়েছে, ডায়াবেটিস প্রচুর বেড়ে যাচ্ছে, এইগুলো আমরা আমাদের শরীরে নিয়ে আসছি। তার কারণ কি? আমাদের বিভিন্ন ধরনের ওয়ার্ক লোড, ওয়ার্ক প্রেশার, আমাদের খাবার মানে পথ্য যেটা আমরা খাচ্ছি, সেটা অনেক সময় কিন্তু আমরা একদম পিওর মানে অরিজিনাল খাবারটা আমরা পাচ্ছি না, যেটাকে আমরা বলি অর্গানিক খাবারটা আমরা পাচ্ছি না। সেখানে হয়তো কিছু সার দেওয়া হচ্ছে বা যাতে ফসল ভালো হয় তার জন্য কিছু ভালো সার ব্যবহার করা হয়, সেই সারেরও কিন্তু কিছু এফেক্ট রয়েছে। কারণ একটা জিনিসকে ভালো করতে গেলে তার কিছু সাইড এফেক্ট থাকে। তো আপনাদের বলবো, যতটা চেষ্টা করবেন অর্গানিক খাওয়ার চেষ্টা করবেন, বা আপনারা চেষ্টা করবেন যত সম্ভব তেল ঝাল মশলা এগুলো কম খাওয়ার, যত সম্ভব চেষ্টা করবেন ফ্যাট ফুড মানে কি? অয়েলি সাবস্ট্যান্স। অনেকে দেখবেন রেড মিট খেতে বেশি পছন্দ করেন, বা একদিনে 4-5টা ডিম খেয়ে নিচ্ছেন, বা অন্য ধরনের যে তেল ঝাল মশলা স্পাইসি খাবার, এইগুলো কমাতে হবে। ওয়ার্ক লোড কমাতে হবে। এখনকার কাজ না করলে আপনার জীবন এগোবে না, কাজ আপনাকে করতেই হবে। ওয়ার্ক প্রেশার থাকবে, ওয়ার্ক লোড থাকবে, তারপরেও আপনাকে চেষ্টা করতে হবে থ্রু মেডিটেশন হোক, গান শোনা হোক, বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডার মাধ্যমে হোক, সেই ওয়ার্ক লোড, ওয়ার্ক প্রেশার কমাতে। তাহলেই দেখবেন জীবনটা অনেকটা সুস্থ থাকবে। অনেক রোগকে আপনারা আটকাতে পারবেন, সেটা কিডনি হোক বা সেটা লিভার হোক বা আপনার সেটা ডায়াবেটিসের মতো সমস্যা হোক, আপনারা কিন্তু অটোমেটিক্যালি সুস্থ থাকতে পারবেন। একদমই। কাজে লাইফস্টাইল একটা বড় বিষয়, সেগুলোকেও মানতে হবে। আর যদি আপনার কিডনির ক্ষেত্রে স্টোন থাকে, আজকের যেটা বিশেষ আলোচনা, তাহলেও আপনি সেই স্টোনকে রিমুভ করতে পারবেন, কারণ তার পাস হওয়ার জন্য কিন্তু রাস্তা রয়েছে। তো কাজেই সেটা করা যেতে পারে। আপনি আয়ুর্বেদের যে কোনো চেম্বারে আসতে পারেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের কোথায় চেম্বার, কি করে জানবেন আমি একটু পরে চেম্বার আপনাদেরকে, ডিস্ট্রিক্টের যে চেম্বার, জেলার যে চেম্বারগুলো বলে দেব। কলকাতা, হাওড়াতেও প্রচুর চেম্বার রয়েছে, উত্তর 24 পরগনা মধ্যমগ্রামে হেড অফিস রয়েছে, সেখানে আপনি আসতে পারেন। রেগুলার ডাক্তারবাবুরা থাকেন সেখানে, রেগুলার মানে ডেটে, অল্টারনেটিভ ডেটে আর কি থাকেন। তো সেই অনুযায়ী এসে আপনি আপনার ট্রিটমেন্টটা শুরু করতে পারেন। এবার আমি আসছি যে মানুষের বুঝতে পারাটা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সামান্য মানে ধরুন খুব গরম, আমাদের তো এখন গরমও পড়ছে খুব বেশি, খুব গরমে জল খাওয়া কম হচ্ছে, পেচ্ছাপের রং চেঞ্জ হয়ে যাচ্ছে, বা মূত্রাশয় একটু জ্বালা হচ্ছে, আবার পরবর্তীকালে দেখা যাচ্ছে ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু কোনটা কিডনির জন্য হচ্ছে বা কোনটা না হচ্ছে, সেটা আমার বোঝার উপায়টা কি আছে? আচ্ছা ডাক্তার, আপনি শুরু করবেন, কিন্তু তার আগে একজন ফোনে আছেন। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমার কিডনিতে ইনফেকশন হয়ে গেছিল। কিডনিতে? আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া খাতুনিয়া থেকে বলছি। আচ্ছা, কি হয়েছে বলুন স্যার, শুনছেন। আমার কিডনিতে ইনফেকশন হয়ে গেছিল, এই কোমরের দুটো সাইড পরিষ্কারভাবে খুব এখন যন্ত্রণা হচ্ছে, বুঝলেন তো। আর মাঝখানটা বসতে পারছি না একদম। এখন আমি এখানে হাসপাতালে ভর্তি হয়েছিলাম, এরকম ইনফেকশন হয়ে গেছিল, এরকম প্রচন্ড ধরে জ্বর, 103, 104 জ্বর হতো। মানে ডাক্তাররা কি বলেছিলেন? নেফ্রাইটিস বলে কোনো রোগের নাম বলেছিলেন? নেফ্রাইটিস না, কিডনিতে ইনফেকশন হয়ে গেছে বলে আমাকে অপারেশন নিয়ে গেল।
এদের নিয়ে গিয়ে ট্রেন করলো, তাকে একটুখানি আছে অবদান করলো না, ছেড়ে দিল। আচ্ছা। আপনি ওষুধ খান, ওষুধ খেলে চলে যাবে। আচ্ছা, জ্বর হয় কি? জ্বর জ্বর এখন কিন্তু জ্বরটা এই প্রতিদিনের মধ্যে আমার যেরকম ঘাম দিয়ে জ্বর আসে না, মানে মাঝে মধ্যে জ্বরের এই প্রতিদিনের ওই ঘাম দিয়ে জ্বর, এই 8 ঘন্টা মতো থাকে। বয়স কত এখন? এখন বয়স কত? 53। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনি টিভিতে একটু শুনুন, আমি বলছি, আপনি শুনলেই বুঝতে পারবেন। যেরকম আমি বলছিলাম সিস্টাইটিস মানে হচ্ছে আমাদের ইউরিনারি ব্লাডারে ইনফেকশন। তো সেরকমই আমাদের কিডনিতে যদি কোনো ইনফেকশন হয়, যেটা ওনার ক্ষেত্রে হয়েছে, সেটাকে আমরা নেফ্রাইটিস বলি। নেফ্রাইটিস কথার অর্থ হচ্ছে কিডনিতে কোনো ইনফেকশন। সেখান থেকে কি হচ্ছে, যে কোনো ইনফেকশন আমার শরীরের মধ্যে পায়ের নখ থেকে মাথার চুল অবধি শরীরের যে কোনো জ্বরটা থাকবে। তো আপনারও সেই জিনিসটা হচ্ছে, আপনাকে অপারেশন করতে নিয়ে গেছে, হয়তো মডার্ন সায়েন্স মতে সেখানে অ্যান্টিবায়োটিক দেওয়া হবে, ইঞ্জেকশন দেওয়া হবে, তো তারপরও আপনাকে কিন্তু সেখান থেকে বের করে আনতে পারেনি, সেই ইনফেকশনটাকে কমাতে পারেনি, তারপরও আপনার এই সমস্যাগুলো থেকে যাচ্ছে। আমি বলবো আপনি ইমিডিয়েট আয়ুর্বেদের হাত ধরুন। খুব ভালো ভালো চিকিৎসা আয়ুর্বেদের রয়েছে, যেমন আমি গোক্ষুরের নাম বললাম, সেরকম বরুণ বলে একটা গাছ রয়েছে যেখান থেকে কিডনির ওষুধ তৈরি হয়। কিডনির জন্য কিন্তু খুব ভালো ভালো মেডিসিন আয়ুর্বেদের রয়েছে, যেখান থেকে এই ধরনের নেফ্রাইটিস, আপনি যে রোগে ভুগছেন, আপনার ইনফেকশন অবশ্যই ঠিক হবে। আমি রিসেন্ট শিলচর চেম্বারে গেছিলাম আগের মাসে। শিলচরটা আমি খুব মানে মাঝে মাঝে যাই, কিন্তু আজ থেকে প্রায় আমি 8 মাস 9 মাস আগে গেছিলাম, একজন পেশেন্ট পেয়েছিলাম, পেশেন্টেরও সেম নেফ্রাইটিস, এনার যে কমপ্লেন থাকলেন সেম প্রবলেম ছিল, এবং উনিও ডাক্তারবাবু, হোমিওপ্যাথিক ডাক্তারবাবু। তো উনি এসেছিলেন, ওনাকে অপারেশন সাজেস্ট করেছিল, ঠিক আছে, অন্য স্টেট থেকে। তো সেখানে আমি ওনাকে ভরসা দিয়ে এসেছিলাম কি আপনি ভালো হবেন, সুস্থ হবেন। উনি কিন্তু আজকে আমি এখন গেলাম, দেখা করতে এসেছিলেন উনি, তো আমি দেখলাম ওনার নেফ্রাইটিসের প্রবলেমটা নেই, অন্য একটা সমস্যার জন্য এখন উনি ট্রিটমেন্ট করছেন, একটু ফ্যাটি লিভার হেপাটোমেগালি রয়েছে, আর তার সাথে প্যানক্রিয়াটাইটিসের একটা সমস্যা রয়েছে। তো আমি ওই কথাটা 8 মাস 9 মাস আগে দিয়েছিলাম, কিন্তু এখন উনি পুরো সুস্থ। তো ওনাকে কিন্তু উইদাউট অপারেশন কিন্তু ওই রোগ থেকে বের করা হলো, এনার যে সমস্যাটা ছিল। তো হাওড়া থেকে ফোন করেছিলেন, হাওড়ায় আমাদের 2টো জায়গায় চেম্বার রয়েছে, হাওড়ায় 3 জায়গায়, বেলুড়ে রয়েছে, কাজীপাড়ায় রয়েছে, এবং বাল্টিগিরি দাসনগরে রয়েছে। যে কোনো একটা জায়গায় যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করুন, অবশ্যই ভালো থাকবেন। একদম। আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো, কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন দিদি, কি হয়েছে আপনার? আমার সুগারের থেকে চোখে ঝাপসা দেখছি। সুগারের পেশেন্ট, চোখে? কোথা থেকে বলছেন দিদি? আমি বলছি বাগুইআটি বটতলা। আচ্ছা আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে আপনার? আমার এটা হচ্ছে চোখটা অপারেশন করেছিল, সুগার ছিল, হ্যাঁ, কিন্তু সুগার কমিয়ে ইনসুলিন নিয়ে আমি সুগারটা কমিয়ে অপারেশন করেছিল। তারপর না চোখে জল হয়ে গেছিল, তখন চোখে ইঞ্জেকশন দিয়েছিল, ইঞ্জেকশন দিয়ে তখন চোখে ঝাপসা দেখছি। তখন বলছে শিরা শুকিয়ে গেছে চোখে। কিছু করা যাবে ডাক্তারবাবু? অবশ্যই করা যাবে। অপটিক নার্ভ যেটা থাকে আমাদের চোখে সাপ্লাই করে। আমি বলছি, আপনার বয়স কত বললেন? আমার বয়স 60। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। আমরা সুগার নিয়ে যখন আলোচনা করি, আমরা 3-4টে জিনিস বলি, যেটা রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি বা হার্টের সমস্যা। তার মধ্যে ওনার রেটিনোপ্যাথি হয়েছে, ওনার অনেকগুলো সমস্যা, চোখের মধ্যে জল জমেছে, এবং ওনার একটা অপারেশন চোখের হয়ে গেছে। এখন ডাক্তাররা এসে বলছেন কি আপনার চোখের নার্ভটা শুকিয়ে যাচ্ছে। আমাদের 12 ক্রেনিয়াল নার্ভ রয়েছে, তার মধ্যে 3 নম্বর নার্ভ যেটা হচ্ছে, সেটা হচ্ছে অপটিক নার্ভ। অপটিক নার্ভটা আমাদের চোখে সাপ্লাই করে, এবং সেই অপটিক নার্ভের জন্য কিন্তু আমরা দৃষ্টিটা পাই। সেই অপটিক নার্ভ যখন শুকিয়ে যেতে থাকে, তখন আর অন্য কোনো রাস্তা থাকে না, আস্তে আস্তে ব্লাইন্ডনেসের দিকে পেশেন্ট এগিয়ে যায়। এবং সেখানে মডার্ন সায়েন্স মতে, মডার্ন সায়েন্স যেটা বলছে, ওনাদের ট্রিটমেন্ট অনুসারে কিছু ইঞ্জেকশন রয়েছে, সেটা দেওয়া হয়। সেটা কিন্তু একটা সময় গিয়ে আর শরীর নিতে পারে না, তারপর ব্লাইন্ডনেস। খুব আমার কাছের লোক এরকম 2-3 জন রয়েছে, আমার দেখা আছে। তো আপনাকে আমি বলবো যে চোখের নার্ভটা আপনার শুকিয়ে যাচ্ছে, তার ট্রিটমেন্টও আয়ুর্বেদে রয়েছে। আমি একবার আলোচনার মধ্যে বকফুল এনেছিলাম, যেটাকে অগস্ত্য বলা হয় আয়ুর্বেদে। তো সেই বকফুলের মধ্যে এমন কিছু ঔষধি গুণ রয়েছে, যেটা কিনা এই অপটিক নার্ভকে নতুন করে আবার ডেভেলপ করতে পারে। এবং এছাড়াও আমাদের কিছু গুগল প্রিপারেশন রয়েছে, ত্রিফলার মধ্যে আমলকি, হরিতকি, বয়রা যেটা রয়েছে, এইগুলো হচ্ছে চোখের জন্য, এবং গুরুচি, এই 4-5টা জিনিস চোখের জন্য খুব উপকারী। তো আপনি একটু অবশ্যই যোগাযোগ করে নিন, বাগুইআটি থেকে যে কোনো আমাদের চেম্বার, হয় হাতিবাগান নয় মধ্যমগ্রাম, যে কোনো একটা চেম্বারে আসুন, দেখান, এবং রিপোর্টগুলো নিয়ে আসবেন, যেগুলো রিপোর্ট করেছেন, এবং যে মেডিসিনগুলো খেয়েছেন বা ইনসুলিন কি নিচ্ছেন, সমস্ত রিপোর্ট নিয়ে দেখা করুন। অবশ্যই আমি বলছি বেটারমেন্ট অবশ্যই আপনার হবে।
ঠিক। আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন, টিভি স্ক্রিনের নিচে দেওয়া এই যে আমার ঠিক আঙুলের নিচ থেকে যে নাম্বারটা যাচ্ছে সাদা স্ট্রিপের মধ্যে লাল দিয়ে, এই নাম্বারে ফোন করে আপনাকে নাম এনরোল করাতে হবে চেম্বারের জন্য। আমি এই ফোনটা নেওয়ার পরে চেম্বার অ্যানাউন্স করব, আপনারা রেডি থাকুন, যদি কারোর নোট করতে হয় নোট করে নেবেন। কে আছেন ফোনে? হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ, টিভির ভলিউমটাকে আগে মিউট করুন তো দেখি। আমি হাসপাতাল থেকে বলছি। টিভির আওয়াজটাকে মিউট করে নিন। টিভি মিউট করা। আচ্ছা বলুন, কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি, মানে বাগডোগরা, আমাদের বাগডোগরা থেকে আসকোয়া। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি শিলিগুড়ি বাগডোগরার কাছাকাছি থেকে বলছেন, কি হয়েছে বলুন। স্যার আমি মানে অসুবিধা হলো কি, যেরকম ধরেন আমার মেয়ের আর কি, আগে তো অপারেশন ছিল, একটা ছোট কি একটা সিট হয়েছিল, মানে বাচ্চাদের সাইডে একটা সিট হয়েছিল। ওটা অপারেশন করার পরে এখন ওই ওষুধপত্র খাওয়ার পরে এখন বলতে ছোট ছোট কিডনিতে বলে পাথর হয়ে গেছে। কোথায়? কিডনিতে বলছেন? কি কোথায় পাথর হয়েছে, কোথায় কি ছিল আর একবার বলুন পরিষ্কার করে, আস্তে আস্তে। কিডনিতে পাথর হয়েছিল। আচ্ছা, কিডনিতে পাথর কি একটা আছে না অনেকগুলো বলছে? ছোট ছোট হয়েছিল অনেকগুলা। আচ্ছা, তার মধ্যে বড় কোনো পাথরের সাইজ বলেছে, লেখা আছে বা মনে আছে, ডাক্তারবাবু বলেছেন? কত সাইজ বলছি? সাইজটা এখনো বলে নাই স্যার। আচ্ছা, ট্রিটমেন্ট রয়েছে, কিডনি স্টোনের ট্রিটমেন্ট রয়েছে। মেয়ের বয়স কত? ওরা ওর 22 বছর। আচ্ছা, আপনি আরেকটা অপারেশনের কথা বললেন, কি অপারেশন করেছেন কিছুর, না অপারেশন করতে বলেছে, কি বললেন? অপারেশন হওয়ার পরে এই জিনিসটা দেখা দিবে। অপারেশন হয়েছিল কিছুর একটা, তারপরে এই সমস্যাটা এসেছে। ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো এই যে কিডনি স্টোন নিয়ে আমরা আলোচনা করছি, কিডনি স্টোনের আর একটা কিন্তু ক্যারেক্টার রয়েছে, প্রত্যেকটা মানুষের যেরকম ক্যারেক্টার রয়েছে, কিডনি স্টোনের কিন্তু রেকারেন্স হয়, মানে আপনার যদি একবার কিডনি স্টোন আবার ফিরে আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা জলটা 3.5 থেকে 4 লিটার খেতে বলি যাদের কিডনি স্টোন রয়েছে, এবং লাইফস্টাইলটাও খুব ইম্পর্টেন্ট। এবং তার সাথে যাদের স্টোন রয়েছে, যারা আমাদের কাছে ট্রিটমেন্ট করছেন, আমরা তো বলেই দিই ছোট্ট একটা ট্রিক্স, কি স্কিপিংটা অবশ্যই করবেন যাদের পক্ষে সম্ভব। হেভি ওয়েট যাদের, তাদের তো হবে না। স্কিপিং মানে কি, আমার স্টোনটা নামবে যখন ভাঙবে ভেতরে, মানে ইউরেথ্রার মধ্যে বা ইউরিনারি ব্লাডারে, তো ওটা নিচের দিকে নামবে ডাউনওয়ার্ডস। তো ওই জন্য স্কিপিংটাও দরকার হয়, 10 বার বা 20 বার স্কিপিং, যারা যেটা পারে। যারা পারে না তাদের মেডিসিনের মাধ্যমে হয়। তো আপনাকেও বলবো, মেয়ের বয়স 22 বললেন, অল্পই বয়স, অপারেশন হয়েছে, তারপরেও সমস্যা আসছে। আপনি একবার, আমি সামনেই শিলিগুড়িতে থাকবো 30 তারিখে, নিজে থাকবো, আপনি একবার শিলিগুড়ি চেম্বারে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মেয়ের রিপোর্টগুলো নিয়ে আমার সাথে যোগাযোগ করুন, অবশ্যই দেখবেন ভালো থাকবেন। আচ্ছা, আরেকজন যখন ফোনে আছেন নিয়ে আমি তারপর চেম্বার বলে দিচ্ছি, দুশ্চিন্তার কোনো কারণে আমি নিশ্চিতভাবে বলে দেবো, আপনারা রেডি থাকুন। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি প্রণব চ্যাটার্জি, বারুইপুর থেকে বলছি। বারুইপুর থেকে। কি হয়েছে দাদা আপনার? আমার সমস্যা হচ্ছে পা ফেটে ফেটে যাচ্ছে, পায়ের তলা। পায়ের তলা ফেটে ফেটে যাচ্ছে? আচ্ছা, কেন? দুটো পাই ফেটে যাচ্ছে না একটা পা? দুটো পায়ের তলানি ফেটে যাচ্ছে। চুলকায় জায়গাগুলো? হ্যাঁ, দুটো পায়ে ফেটে যাচ্ছে। না না, চুলকায় জায়গাতে, কোনো চুলকানো ভাব রয়েছে? না, চুলকানো ভাব কিছু নেই, শুধু পা ফেটে যাচ্ছে। তেল ফেল দিচ্ছি, বোরোলিন দিচ্ছি, কিছুই হচ্ছে না। আচ্ছা, বয়স কত? বয়স 42। কতদিন ধরে হয়েছে এটা? এটা ধরো 1-2-3 বছর হচ্ছে। ব্যথা আছে জায়গাটায়? হ্যাঁ, হালকা হালকা ব্যথা আছে। ঠিক আছে, আপনি টিভিতে শুনুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। কেন হচ্ছে? তো এটা একটা প্ল্যান্টার সোরিয়াসিসের সমস্যা হতে পারে। সোরিয়াসিস অনেক ধরনের হয়, প্লেক্স সোরিয়াসিস, যেমন হাঁটু বা কোনো ইয়ে থাকবে প্লেক্স সোরিয়াসিস, স্ক্যাল্প সোরিয়াসিস মাথায়। প্ল্যান্টার সোরিয়াসিস মানে কি, হাতের তালু বা পায়ের তালুতে হবে। তো এগুলো ফাটবে এবং এগুলোর মধ্যে ব্যথা হতে পারে, অনেক ক্ষেত্রে ব্লিডিং আসতে পারে, অনেক ক্ষেত্রে ইচিংও থাকতে পারে, মানে চুলকানি ভাব। এটাও কিন্তু আয়ুর্বেদে আগে থেকে বলা রয়েছে, এই রোগটাকে বলা হয় পাদোদারি। পাদোদারি মানে পায়ের নিচে যখন ফেটে যাবে, সেই রোগটার নাম হচ্ছে আয়ুর্বেদে পাদোদারি। তো আপনাকে আমি একটাই কথা বলবো, এই ট্রিটমেন্ট রয়েছে, যে কোনো তেল লাগান, আপনার কিন্তু এখন কাজ হবে না। কারণ এটা তেল লাগালে যদি সেরে যেত, এতদিনে সেরে যেত। পাটা একটু পরিষ্কার রাখবেন যাতে ধুলোবালি না লাগে, সেটা খেয়াল রাখবেন। তার সাথে আপনাকে দুটো কথা বলে দেবো, বারুইপুর থেকে ফোন করেছিলেন, হয় আমতলা চেম্বার নইলে ক্যানিং চেম্বার, যে দুটো ওনার কাছাকাছি হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটায় যোগাযোগ করে নেবেন, দেখবেন সমস্যাটা আস্তে আস্তে কমে যাবে। একদম। আসুন এবার চেম্বার বলে দিই আপনাকে। আগামীকাল কিন্তু বনগাঁতে চেম্বার রয়েছে, উত্তর 24 পরগনার বনগাঁতে কালকে চেম্বার রয়েছে। এই বনগাঁর চেম্বারে উপস্থিত থাকবেন ডক্টর এন ভট্টাচার্যা। আসুন এরপরে রায়গঞ্জে উত্তর দিকে যাওয়া শুরু করি। 22 তারিখে দুটো চেম্বার রয়েছে, এক হচ্ছে রায়গঞ্জ
এবং আবারও একেবারে দক্ষিণে আসতে হবে ক্যানিং, দুটো চেম্বার। রায়গঞ্জের চেম্বার হলো হচ্ছে ডক্টর এস ঘোষাল যাবেন, যার প্রোগ্রাম আপনারা দেখছেন এখন এই মুহূর্তে। অন্যদিকে ক্যানিংয়ে হচ্ছে আর দে থাকবেন। চলে আসছি মালদার চেম্বারে। আপনাদের আগেই ঘোষণা করে রেখেছিলাম যে ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা মালদার চেম্বারে 23 তারিখে যাচ্ছেন। 23 তারিখে আরও দুটো চেম্বার রয়েছে, এক হলো হচ্ছে বর্ধমান চেম্বার, আরেক হচ্ছে বহরমপুর চেম্বার। বর্ধমান চেম্বারে থাকবেন ডক্টর এন ভট্টাচার্য, ডক্টর এ হালদার থাকবেন হচ্ছে বহরমপুরের চেম্বারে। নিউ আলিপুর চেম্বার হচ্ছে 24 তারিখে, এখানেও ডক্টর বিনোদ শর্মা যাচ্ছেন, ডক্টর বি শর্মা থাকছেন। 24 তারিখে আরও 4টে জায়গায় চেম্বার রয়েছে, অর্থাৎ নিউ আলিপুর বাদ দিয়েও আরও 4টে চেম্বার রয়েছে। সেটা হলো হচ্ছে কি, কোথায়, সেটা হচ্ছে দুর্গাপুর, কোচবিহার, কৃষ্ণনগর, বোলপুর। দুর্গাপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, এস ঘোষাল থাকবেন হচ্ছে কোচবিহারে, কৃষ্ণনগরে থাকবেন হচ্ছে ডক্টর এ হালদার, আর এস ভাদুড়ি থাকবেন হচ্ছে বোলপুরে। চলে আসবো 26 তারিখের চেম্বার। 26 তারিখ চেম্বার হচ্ছে হেড়িয়াতে, হেড়িয়ার চেম্বারে ডক্টর বি শর্মা থাকবেন। চেম্বার হচ্ছে মেচেদাতে, চেম্বার থাকছে ঠিক তার পরের দিন 27 তারিখে। 27 তারিখ মেচেদার চেম্বারে থাকবেন এন ভট্টাচার্য। হলদিয়ার চেম্বারে আপনাদেরকে বলেছিলাম আগে 30 তারিখ ডক্টর বি শর্মা যাবেন ওই চেম্বারে। 30 তারিখে আরও দুটো চেম্বার রয়েছে, এক হলো হচ্ছে খড়গপুর, খড়গপুরে এন ভট্টাচার্য থাকবেন আর ডক্টর এস ঘোষাল থাকবেন হচ্ছে শিলিগুড়িতে। চলে আসি অন্যদিকে 31 তারিখে 3টে চেম্বার রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের। 31 তারিখ চেম্বার হচ্ছে জামশেদপুর, গঙ্গারামপুর আর হচ্ছে বাঁকুড়া। জামশেদপুরে আপনারা পাবেন এন ভট্টাচার্যকে, এস ঘোষালকে, ডক্টর এস ঘোষালকে পাবেন হচ্ছে আপনারা গঙ্গারামপুর। বাঁকুড়াতে পাবেন হচ্ছে এ হালদারকে, ডক্টর এ হালদারকে আবার আপনি পাবেন আরামবাগেও। আচ্ছা, আরামবাগ হচ্ছে তার পরের দিন 1 তারিখে, আরামবাগে আপনি পাবেন ডক্টর এ হালদারকে। 6 তারিখে চেম্বার রয়েছে 6 সেপ্টেম্বর আসানসোলের চেম্বার, সেখানেও আপনি ডিরেক্টর স্যারকে পাবেন, ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। ডক্টর বি শর্মাকে পাবেন আপনি আগরতলাতেও, আগরতলার চেম্বার হচ্ছে 14 তারিখ। 14 তারিখ আরও 4টে জায়গায় চেম্বার রয়েছে, কি কি সেটা? 14ই সেপ্টেম্বরে শিলচরে চেম্বার রয়েছে ডক্টর এন ভট্টাচার্য, এস ঘোষাল থাকবেন হচ্ছে গুয়াহাটিতে, পুরুলিয়াতে থাকবেন হচ্ছে এ হালদার, আর এস ভাদুড়ি থাকবেন হচ্ছে কাকদ্বীপে। ডিব্রুগড়ের চেম্বার হলো হচ্ছে 15 তারিখে। ডিব্রুগড়ের চেম্বারে হচ্ছে ডক্টর এস ঘোষাল থাকছেন, ডক্টর এ হালদার থাকছেন হচ্ছে ঝাড়গ্রামে। ঝাড়গ্রামের চেম্বার হচ্ছে 15ই সেপ্টেম্বর, আর 16ই সেপ্টেম্বর দিল্লিতে চেম্বার রয়েছে, দিল্লিতেও থাকবেন হচ্ছে ডক্টর এ হালদার। এই হচ্ছে চেম্বার। এছাড়াও কলকাতা, হাওড়ার চেম্বার ডাক্তারবাবু কিছুক্ষণ আগে বললেন, আর মধ্যমগ্রামে হেড অফিস, সেখানেও আপনি আসতে পারেন। তবে সবথেকে বেটার যেটা হয় সেটা হচ্ছে হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার বাড়ি কোথায় সেটা বলুন, তাহলেই হেল্পলাইন নাম্বার থেকে আপনাকে হেল্প করে দেবে যে কোন চেম্বারে আপনার পক্ষে সুবিধা হবে। এই হচ্ছে বিষয়। আরেকজন ফোনে রয়েছেন, কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি ফলতা থেকে বলছি, দক্ষিণ 24 পরগনা ফলতা। ফলতা থেকে? ফলতা? হ্যাঁ ফলতা। হ্যাঁ ফলতা, বলুন। হ্যাঁ, আমার ওই গল ব্লাডার স্টোন দেখা দিয়েছে ডাক্তারবাবু, গল ব্লাডার স্টোন। কতদিন হলো? 2 মাস। ও সাইজ জানেন কিছু? হ্যাঁ 9.4 mm একটা, ওটা বড়টা, আর ছোট ছোট আছে। ব্যথা যন্ত্রণা কিছু আছে? গা গুলোনো ব্যথা যন্ত্রণা? হ্যাঁ গা গুলোনো সামান্য আছে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, ব্যথা যন্ত্রণা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো আমরা কিডনি স্টোন নিয়ে আলোচনা করছিলাম, তার পার্সপেক্টিভে গল ব্লাডার স্টোন রয়েছে, প্যাঙ্ক্রিয়াসও স্টোন হতে পারে, প্রোস্টেটও স্টোন হতে পারে, ক্যালসিফাইড প্যাঙ্ক্রিয়াস বা ক্যালসিফাইড প্রোস্টেট। তো গল ব্লাডার স্টোনেরও ট্রিটমেন্ট রয়েছে। আপনি ফলতা থেকে ফোন করেছিলেন, হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমতলায় আমাদের চেম্বার আছে, এসে দেখাবেন। অবশ্যই গল ব্লাডার স্টোনের উপকার রয়েছে এবং উইদাউট অপারেশন আপনি ভালো হবেন। আচ্ছা বেশ, আজকে আর হাতে একেবারে সময় নেই, আমাদের শেষ করতে হবে। আগামীকাল আবারও প্রোগ্রাম থাকছে ঠিক রাত 9:30 সিটিভিএন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার অনুষ্ঠানে। আপনারা আসবেন, দেখবেন, অবশ্যই আপনার সলিউশন থাকবে প্রোগ্রাম থেকে। সঙ্গে ইউটিউবে প্রোগ্রাম আপলোড করা থাকে, সেই প্রোগ্রামও দেখবেন। আজকে এখানে শেষ করব, অবশ্যই আগামীকাল আবার দেখা হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর ঘোষালকে। নমস্কার সবাইকে।